এই জিঙ্কের পারমাণবিক সংখ্যা আমরা কত জানি 30। তাহলে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা লিখব 1s এ 2টা, 2s এ 2টা, 2p তে 6টা, তারপরে লিখবো আমরা 3s এ 2টা, 3p তে আমাদের 6টা, এরপর ইলেকট্রন দিতে হবে 4s এ 2টা, ইলেকট্রন 20টা হয়ে গেছে। তাহলে 3d তে আমরা কয়টা দিব? 10টা ইলেকট্রন দিব। দেখো এই জিঙ্কের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন যে করলাম এর মাঝে ডি অরবিটালটি ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। এখন জিঙ্কের একটা আয়নীয় অবস্থা আছে, জিঙ্ক সাধারণত 2টা করে ইলেকট্রন কি করে? ত্যাগ করে। তো 2টা ইলেকট্রন ত্যাগ করে মানে শেষ স্তরটা নষ্ট হয়ে যাবে, 4s থেকে ইলেকট্রন ত্যাগ করবে, তখন 1s 2, 2s 2, 2p6, 3s 2, 3p6, আবার 3d 10। দেখো জিঙ্কের স্বাভাবিক অবস্থা এবং আয়নীয় অবস্থায় এই ডি অরবিটালটি ইলেকট্রন দ্বারা পূর্ণ অবস্থায় আছে। যেহেতু ডি অরবিটালটি ইলেকট্রন দ্বারা পূর্ণ, এই কারণে যে জিঙ্ক এটা ডি ব্লকভুক্ত হওয়া সত্ত্বেও, মানে ডি ব্লক ভুক্ত হওয়া সত্ত্বেও অবস্থান্তর মূল নয়। এই প্রশ্নগুলো বারবার স্ট্যান্ডিয়াম এবং জিঙ্ক নিয়ে আসে, যে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করলাম, ইলেকট্রন বিন্যাস করার পর যেহেতু জিঙ্ক 2+ অবস্থায় 2টা ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার পরও এই ডি অরবিটালের ইলেকট্রন দ্বারা পূর্ণ অবস্থায় আছে, এই কারণে এটা কি অবস্থান্তর মৌল নয়। আর মাথায় রাখবো অবস্থান্তর মৌলগুলো সবসময় রঙিন যৌগ গঠন করে। এগুলো পর্যায় সারণী 3 থেকে 12 নং গ্রুপ পর্যন্ত অবস্থান করে।